আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কথাটা বলতেই মাথায় হাত দিয়ে বসে আয়াস, চোখ মুখ জড়িয়ে যায়, মাথার ভেতরে আগুন জ্বলছে। চোখ মেলে আশেপাশে তাকিয়ে ছুটে ওপরের দিকে যায়, আর পারা যাচ্ছে না, আর অসম্ভব নয় তার পক্ষে। আয়াস যাবার পরেই সাহাদ সাহেবের মিসেস মালিহা ঘরে নিয়ে আসেন। মিসেস মালিহা ব্যস্ত হয়ে পড়েন নিজের কপালে আঘাত পেয়ে কেটে যাওয়ার জন্য। ফার্স্ট এইড বক্স নিয়ে এসে বসেন অ্যান্টিসেপটিক লাগাতে। তুলো হাতে নিতেই সাহাদ সাহেব গম্ভীর গলায় বলে ওঠেন, আনিশাকে বাড়ি থেকে সরানোর পেছনে তোমারই কোনো কারসাজি আছে, তাই না? তুলোটা মিসেস মালিহা রাগের সঙ্গে ফেলে দিয়ে দম্ভ নিয়ে বলেন, হ্যাঁ তো কি করতাম, তোমার দ্বারা তো কিচ্ছুই হচ্ছিল না। আমার দ্বারাও ওই লো ক্লাস মেয়েটাকে সহ্য করা যাচ্ছে না, তাই আমি। কথাটা শেষ হতেই সাহাদ সাহেব হতভম্ব হয়ে বলেন, আয়াস কি পাগলামিটা শুরু করেছে দেখেছো? আমাদের আঘাত করতে ওর হাত কাঁপবে না? এটা তোমার ভুল হয়েছে। কোনো ভুল টুল হয়নি, আয়াস তো এমনই, নিজের জেদে কয়েকদিন অটট থাকবে, আবার আস্তে আস্তে ভুলেও যাবে। ওই মেয়েটাকে অন্তত মানতে পারলেও ওদের যা ক্লাস তা মানতে পারবে না। সাহাদ সাহেব নিজের স্ত্রীর কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ওনার চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে, সামনে ছেলেটা কি করতে চলেছে কে জানে। আমাকে চেয়ারে বসিয়ে সকলে সান্ত্বনা দিয়ে চলেছে, আমি মূর্তির মতো স্থির হয়ে বসে আছি। আয়াস এমনটা করবে বিশ্বাস করতেও নিঃশ্বাস আটকে আসছে আমার। তোমায় আমি বলেছিলাম আনিশা, ওই লোকটা ভালো নয়, বিয়ে করো না ওকে। আয়াস রাহান তো এমনই, ওনার কাছে সবাই সমান, কেউ আপনজন নয়, কিন্তু তুমি জেদ ধরে বিয়েটা করে বসলে। হোয়াই? অর্ক ভাইয়ার কথার জবাব দেওয়ার মতো অবস্থাতেই নেই আমি। মৃধা এসে আমায় রেখে গেছে 1 ঘন্টা হলো। সকলে আমায় নিয়ে চিন্তিত হয়ে বসে রয়েছে, আমার সমস্যার সমাধান খুঁজছে, আমায় সান্ত্বনা দিয়ে চলেছে, কিন্তু কেউ জানে না আমার সব সমস্যার সুরাহা হলেন আয়াস। কি হলো, চুপ কেন? এখন তুমি জবাব পাচ্ছ না তাই তো? বারবার মানা করার সত্ত্বেও ভুলটা করেই বসলে, আর এখন পস্তাচ্ছ। মিস মৃধা যদি তোমায় এখনও না নিয়ে আসতো, যদি অন্য কোনো বিপদ হতো তাহলে কি করতে? আমি তো জাস্ট ভাবতেই পারছি না এসব। অর্ক ভাইয়াকে থামিয়ে দিলেন মামা। মামি এসে আমার হাতে পানির গ্লাস ধরিয়ে দিল, পানিটা খেয়ে নিলাম আমি। তৎক্ষণাৎ মামা বললেন, আমি আজই তোর বাবার সাথে কথা বলবো, মেয়েটাকে কোথায় গজিয়ে দিয়ে গেছে, জেনে শুনে বিয়ে করতে পারেনি। থাক না মামা, এতক্ষণে হয়তো মা বাবা শুয়ে পড়েছে, বিরক্ত করবেন না। মামি আমাকে ঘরে নিয়ে চলুন। আমার কথায় মামি সায় দিল। সকলে ভাবলো আমার রেস্টের দরকার। মামি আমায় ঘরে নিয়ে এলো। ঘরে আসতেই দরজা বন্ধ করে দিয়ে দরজা ঘেঁষে বসে পড়লাম। এত কিছুর পরেও মনটা একই নাম জপ করে যাচ্ছে, আয়াস। রাতে 1000 ডাকাডাকি জোরাজুরি করেও আমায় খাওয়ানো গেল না। মামিও ছাড়লেন না, একটু খাইয়ে দরজা ভিড়িয়ে চলে গেলেন। বিছানার বালিশে মুখ গুজে শুয়ে থাকলাম। এক পর্যায়ে চোখ লেগে এলো আমার। ঘুমের রাজ্যে পাড়ি দিতে বেশি সময় লাগলো না। ঘুমটা হালকা হয়ে এলো কারো গভীর ঠান্ডা হাড়হিম করা স্পর্শে। পেটে কোমরে স্পর্শ বিচরণ করছে, ঘুমের মাঝে ছটফট করছি আমি। ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে এক পর্যায়ে দম বন্ধ হয়ে এলো আমার। এ তো সেই কণ্ঠ যেটাই আমি বারে বারে মুগ্ধ হয়েছি। বেশ কয়েকটা ঢোক গিললাম, মনে হচ্ছে স্বপ্ন দেখছি, কিন্তু বাস্তবে আমার গলায় কারো উষ্ণ গরম নিঃশ্বাস পড়ছে। এক হাত দিয়ে কেউ চেপে ধরে আমার চোখে মুখে অন্য হাত বলিয়ে যাচ্ছে। ঘুমটা এতটাই প্রগাঢ় হয়ে এসেছে যে চোখ খুলতে গিয়েও পারছি না। নড়াচড়া করার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছি। বহু কষ্টে ঘুমের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই আধো আধো চোখ খুললাম, কিন্তু দেখতে তো পাবো না। হাতটা উঠাতেই কারো গালে হাত পড়ল। খোঁচা খোঁচা দাড়ি পেয়ে আতকে উঠে হাত সরিয়ে নিলাম আমি। ছটফুটিয়ে লোকটার বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে গেলাম। তৎক্ষণাৎ আমার ওপর ভার ছেড়ে দিল এক প্রশস্ত দেহ। এই কে আপনি? আমি কিন্তু চিৎকার করব। এরই মাঝে আমার মুখটা চেপে ধরল ব্যক্তিটি। তীব্র বেগে বলল, স্টপ, এইভাবে লাফানো বন্ধ করো, স্থির হয়ে থাকো, দেখতে দাও। কতক্ষণ পর দেখছি তোমায়, তুমি ঘুমিয়ে পড়ো, সমস্যা নেই। আয়েশের কণ্ঠ শুনে চোখ বড় বড় হয়ে এলো আমার, গলা শুকিয়ে এলো। উনি এখানে কিভাবে?
বিস্মিত হব নাকি ভীতু হব সেটা ঠিক বুঝতে পারছি না। আমার ঠোঁটের ওপর থেকে হাত সরিয়ে আমার কপালের বাম সাইডে কাটা এবং ব্যান্ডেজ করার স্থানে আঙ্গুল ছোঁয়ালেন আয়াস। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠলাম আমি। খুব লেগেছে না? কত কষ্ট পেয়েছে আমার পিচ্চি বউটা। আমার কপালের আঘাতপ্রাপ্ত জায়গায় বেশ গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালেন উনি। মনে প্রশান্তি বয়ে গেল। যেই অস্থিরতা ও যন্ত্রণা নিয়ে ঘুমিয়েছিলাম সেটা যেন এক মুহূর্তেই উবে গেল। হ্যাঁ, ওনাকেই তো আমার দরকার। আমার কপালের আঘাতপ্রাপ্ত জায়গায় বেশ গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালেন উনি। মনে প্রশান্তি বয়ে গেল। যেই অস্থিরতা ও যন্ত্রণা নিয়ে ঘুমিয়েছিলাম সেটা যেন এক মুহূর্তেই উবে গেল। হ্যাঁ, ওনাকেই তো আমার দরকার। আমার সব সমস্যার সুরাহা আর আমার সুখের কেন্দ্রবিন্দু আয়াস। আমার চোখে মুখে নিজের ইচ্ছে মতো চুমু খেয়ে যাচ্ছেন উনি। এক কথায় পাগলামো শুরু করেছেন। কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেল আমায় সাভারে নিয়ে গিয়ে এক জঙ্গলের রাস্তায় ছুঁড়ে ফেলার মতো বাজে কাজ করেছেন উনি। ওনার জন্য আজ কতটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি আমি। সঙ্গে সঙ্গে আয়াসকে ধাক্কাতে শুরু করলাম আমি। উঠুন, উঠুন, আমি বলছি উঠে বসুন। আমার তীব্র রাগ শুনে উঠে বসলেন আয়াস। আমিও ধর পড়িয়ে উঠে বসলাম। সোজাসুজি বললাম, কি চাই এখানে আপনার? আপনি এখানে কি করে এলেন? জীবনে প্রথমবার আয়াস রায়হান চোরের মতো কারো বাড়িতে ঢুকতে হলো। পাঁচিল টপকে এই বাড়ির রান্নাঘরে যে ফাঁকার গ্রিল ছাড়া জানলা আছে না, সেখান দিয়ে পা টিপে টিপে ঢুকতে হয়েছে। তুমি কোন ঘরে ঘুমিয়েছ সেটা দেখতে গিয়ে ভুল করে তোমার সো কল্ড কাজিনের ঘরে গিয়েছিলাম। আর একটু হলে তো ধরা পড়তাম। তোমার কি মনে হয় না যে আমার এমন ভালোবাসা দেখে এখন তোমার আমায় চাপটে ধরা উচিত? চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো। মুখ অন্যদিকে ফিরিয়ে বললাম, কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছেন বুঝি? তোমার কাটা ঘায়ে নুনে ছিটা দিতে আসবে কেন? আমি তো এসেছি আমার পাগলামি শান্ত করতে। বেশ স্বাভাবিক গলায় বললেন আয়াস। আমি তো শুনে ঠেস মেরে বললাম, হ্যাঁ সেই তো। আপনি তো নিজেরটা ছাড়া কিছু দেখতেই পান না। সব সময় নিজেরটা হলেই সব ঠিক হয়। কেন অন্যের সুখ দুঃখের কথা ভাবতে পারেন মাঝে মাঝে? শুধুমাত্র আপনার জেদ, ইচ্ছে, রাগের জন্য সকলের জীবন বিপন্ন করতে আপনি রাজি। প্রথমে তো আমাকে জোর করে বিয়ে করলেন, তারপর এভাবে জঘন্য প্ল্যান করে জাস্ট বাড়ি থেকে বের করে দিতেও পিছুপা হলেন না। বলেই রাজ্যের পানি জমা হলো আমার চোখে। ঢোক গিলে বারংবার নিজের কান্না লুকিয়ে চেষ্টা করতেও ব্যর্থ হয়েও অবশ্যই আমার চোখ গড়িয়ে পানি পড়েই গেল। ডান চোখ দিয়ে পানি গড়াতেই আমার গালে গাল ঘষে দিলেন আয়াস। আমি ওনার বুকে কিল মেরে রাগ দুঃখ মিশ্র কণ্ঠে বললাম, সরুন, স্পর্শ করবেন না আমাকে। তোমার কষ্টটা ঠিক কী কারণে নিশা পাখি? তোমাকে বাড়ি থেকে এভাবে বের করে দেওয়া হয়েছে সে কারণে, নাকি আমি এই কাজটা করেছি সেটা ধারণা করতে পেরেছো সে কারণে? কিছু বলতে উদ্যত হলেও থমকে গেলাম। মনের কোণে প্রশ্ন উকি দিয়ে বললাম, সত্যিই তো। আসলে আমার এত বিরহ কেন? এই বাজে লোকটার জন্য? এই উত্তর দিতে বলবো না, কারণ আমি জানি সত্যিটা লুকিয়ে যাওয়া তোমার স্বভাব। তুমি সরল মেয়ে হলেও আমার জন্য যেসব অনুভূতি উপচে পড়তে চাইলেও সেগুলো গলা টিপে মেরে ফেলতে চাও, এটাই তার কারণ। আমি বাকহারা হয়ে স্থির হয়ে বসে রয়েছি। আয়েশ আমার মাথা নেড়ে দিয়ে যাচ্ছেন আর শান্ত ভঙ্গিতে কথা বলছেন, যেন আমি কোনো ছোট্ট বাচ্চা আর আমাকে শান্তভাবে বোঝানো হচ্ছে। আমি মিনমিন করে বলে উঠলাম, আপনি খুব স্বার্থপর। এটা তুমি একদম ঠিক কথা বলেছ। আমার মতো স্বার্থপর মানুষের দুটো হয় না। আমি তোমার স্বার্থের জন্যই বিয়ে করেছি, শুধু নিজের স্বার্থে। তুমি আমার মনে প্রশান্তি এনে দেওয়ার কারণ, তোমার হাসি আমার মস্তিষ্ক শান্ত করে দেওয়ার কারণ। এসবের জন্য হলেও তোমাকেই চাই। I'm a big selfish. আমার কানের পাশ থেকে চুল সরিয়ে ফিসফিস করে কথাগুলো এক নাগাড়ে বললেন আয়াস। আশেপাশে কিছুক্ষণ পিনপতন নীরবতার পর আমার হৃদস্পন্দন ঘোড়ার গতিতে ছুটতে শুরু করলো। তাহলে কেন এতটা লেম প্ল্যান করলেন? সত্যি বলতে কি জানেন তো, আপনার কথাগুলো সত্যি মনে হয়, কিন্তু আজকে আমার সঙ্গে যা যা করেছেন আমার সবটা অবিশ্বাস্য লাগছে। কাঁপা কাঁপা গলায় বললাম আমি। আয়াস সঙ্গে সঙ্গেই হাসা শুরু করলেন। ওনার হাসার কারণ খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়লাম আমি। উনি হাসতে হাসতেই বললেন, But the reality is, আমি তোমায় আমার বাড়ি থেকে কেন নিজের মন থেকে বের করার আগেই মরে যাব। বুক ধক করে উঠল। কি অসহ্যকর অনুভূতি! অসহ্যকরের সঙ্গে সুন্দরও বটে। এমন অনুভূতিও হয় যেটাতে অসহ্য আর সুন্দর দুটোই মিশ্রিত থাকে। আমি কিছু বলার আগেই আয়াস নিচে থেকে বলে উঠলেন, সবাই নোংরা মহিলার কাজ, পারলে মার্ডার করে দিতাম। I hate this so man.
এক দফা চমকে উঠলাম আয়েশের কথায়। ওনার মা এসব কাণ্ড ঘটিয়েছেন? আমি অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনার মা? কিন্তু ড্রাইভারটা বলল যে আপনি। এর আগেও বলেছি, এখনও বলছি নিশা পাখি, ওনাকে আমার মা বলে অন্তত মায়ের মতো পবিত্র শব্দটাকে অসম্মান করবে না। যেই মায়ের নিচে জান্নাত থাকে না, সেই মা কখনো এমন হতে পারে না। শি ইজ নট মাই মাদার। ওই মহিলা কারোর মা হওয়ার যোগ্যতায় রাখে না। আর বাকি রইল ড্রাইভারের কথা। বাড়ির যেই ড্রাইভার তাকে ওই মহিলা ছুটি দিয়ে দিয়েছিল, আর সেই ড্রাইভার তোমায় নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, তাকে আমি চিনতাম না। তবে হ্যাঁ, আমার ড্রাইভারের বাড়ির পাশেই বাড়ি ছিল বলে আজ রাতে ওর বাড়িতে গিয়ে তোমার খোঁজ পেয়েছি। সাভারে গিয়েছিলাম, তোমায় যে জঙ্গলের পর মেইন রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল সেখানে টঙের দোকানদারকে জিজ্ঞেস করায় তোমার ছবি দেখানোর পর সে তোমায় চিনতে পেরে বলেছিল তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বিশ্বাস করো, তখন মনে হচ্ছিল আমি হয়তো তোমায় হারিয়ে ফেলেছি, আমি আমার প্রাণ ভ্রমরাকে হারিয়ে ফেলেছি। বলেই বড় শ্বাস নেন আয়াস। ওনার বলা প্রতিটা শব্দে আমার ভুল ধারণা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমিও যেন এটাই চাইছিলাম, মিথ্যে হয়ে যাক আমার মনে থাকা ভুল ধারণাগুলো, মুছে যাক আয়েশের বিরুদ্ধে থাকা কথাগুলো। আবার আয়াস বলতে শুরু করেন, তারপর জানতে পারি সেখানকার আশেপাশেই কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তোমায়। আমি খোঁজ করি, অ্যাট লাস্ট হসপিটালে পাই, কিন্তু তুমি ছিলে না। হঠাৎ করে মনে হয় ওই ড্রাইভার তোমার নাম করে তোমায় জঙ্গলে ফেলে এসেছে, তাই হয়তোবা তুমিও স্বাভাবিকভাবে আমাকে দোষী ভাবছ, তাই আমার কাছে আসনি। আমি আবার খবর নিই ঢাকার মধ্যে বা আশেপাশে তোমার কোনো আত্মীয়র বাড়ি আছে কিনা, জানতে সফল হই। এখানে তোমার মামার বাড়ি। তোমার মামা তোমায় অনেকটা ভালোবাসেন, নিজের মেয়ের চোখে দেখেন একদম। তাই আমি শিওর হই তুমি সেখানেই থাকবে। আর দেখো, আই এম নট রং। আমি স্তব্ধ। দেয়ালের সঙ্গে নিজের মাথা ঠুকতে ইচ্ছে করলো। নিজেকে মনে মনে হাজারটা বকা ঝকা করলাম। এ কাকে অবিশ্বাস করেছিলাম আমি? ওনাকে অবিশ্বাস করার অপরাধে চোখ ভর্তি পানি এলো। তোমাকে যে কেন আমার মনের অন্তর্মহলে লুকিয়ে রাখতে পারি না। স্নিগ্ধ ভরা কণ্ঠ আয়াসের। আমাকে মাতাল করার জন্য এতটুকুই যথেষ্ট। আয়াসকে সরি বলার জন্য ঠোঁট ছোড়া তীর তীর করে কাঁপছে আমার। উনি আমার গাল আলতো স্পর্শ করে বললেন, তোমায় পেয়েছি, এখন এই ড্রাইভারকে আমি মেরেই ফেলবো, ওর বাঁচার কোনো অধিকার নেই। এবার আমি ওনার ঠোঁট চেপে ধরলাম, মাথা নাড়িয়ে নিচু স্বরে বললাম, না, আপনি আইনজীবী, আইনের রক্ষক, আপনাকে এসব মানায় না। আয়েশ আমার হাত সরিয়ে ফেললেন, বায়না ধরা কণ্ঠে বললেন, তাহলে আমায় জড়িয়ে ধরো, তাহলে এসব করবো না। মেইয়ে গেলাম আমি। কান গরম হয়ে গেল, কপাল কুঁচকে এলো, কিছুটা লজ্জা পেলাম। আয়েশ হেসে দিয়ে বললেন, তোমায় জড়িয়ে ধরতে হবে না, আমি জড়িয়ে ধরছি, আসো। বলেই দুহাতে আমাকে জাপটে ধরলেন আয়াস। আজ আমি ছটফট করলাম না ছাড়া পাবার জন্য। এই স্পর্শ খুব শীতল। বরং আস্তে আস্তে নিচের কাঁপা কাঁপা হাত জোড়া তুলে আয়েশের পিঠে রাখলাম। এই মুহূর্ত কি এখানেই থামিয়ে দেওয়া যায় না? বেশ কিছুক্ষণ কেটে যাবার পরেও আমাকে একই রকম ভাবেই চাপটে ধরে রয়েছেন আয়াস। তবে ধীরে ধীরে ওনার হাতের বাঁধন খানিকটা আলগা হয়ে আসছে। আমি সেভাবেই মিনমিন করে বললাম, এই যে শুনছেন, আপনি বাড়ি যাবেন না? অনেক দেরি হয়ে গেল। কয়টা বাজে? আয়েশের কোনো হেলদোল নেই, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করলেন না উনি। আচমকা আবারও নিচের হাতের বাঁধন শক্ত করে আরও জোরে জড়িয়ে ধরলেন উনি। মনে হচ্ছে আমাকে নিচের ভেতরে জড়িয়ে নেবেন। আমি খানিকটা সরে আসার চেষ্টা করলাম। মাথা তুলে সরিয়ে আনতেই বুঝতে পারলাম লোকটা এখনো মাথা নিচু করে আছেন। ওনার দাড়ি ভর্তি গালে হাত রাখলাম আমি। একটু ঝাঁকুনি দিয়ে বললাম, আয়াস, আপনি এখানে থাকতে পারেন না। সকালে আপনাকে দেখতে বৃষ্টি কাণ্ড হয়ে যাবে। সারা রাত ঘুমাইনি, লেট মি স্লিপ। চোরের মতো এই বাড়িতে ফিরে যাওয়ার জন্য আসিনি। যদি যেতেই হয় এই বাড়িতে থাকা সব থেকে দামি জিনিসটা আমি নিয়ে যাব, যেটা একান্তই আমার। ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বলে দম ফেললেন আয়াস। শুকনো ঢোক গিলে ওনার চোখে মুখে হাত রাখলাম আমি। চোখে হাত পড়তেই বুঝতে সময় লাগলো না উনি অলরেডি ঘুমের দেশে তলিয়ে গেছেন। আমি শুধু ভাবছি কাল আয়াস আর আমাকে একই ঘর থেকে বের হতে দেখলে সকলে কি ভাববে। আজ যদি আয়েশের সঙ্গে এত রাতে ওই বাড়িতেও চলে যায় তাহলেও বিষয়টা বড্ড খারাপ দেখাবে। লোকটা বেশরম হলেও আমি তো তা নই। লজ্জায় তো মাটির নিচে ঢুকে যেতে মন চাইবে। এসব ভেবে এখনই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আয়েশকে ধাক্কাতে ধাক্কাতে বললাম, আপনি নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে আসবেন।
তবুও কোনো ভাবান্তর হলো না আয়াসের। আমাকে টেনে নিয়ে শুয়ে পড়লেন উনি। আমি গিয়ে ওনার বুকের উপর পড়লাম। এভাবেও কেউ ঘুমায়? হাতের কোনোই দিয়ে ওনাকে গুঁতো দিতে দিতে কানে এলো স্পষ্ট কারো পায়ের আওয়াজ। আওয়াজটা আরো দৃঢ় হচ্ছে, মনে হচ্ছে এই ঘরের দিকেই আসছে। মাথায় আকাশ ভেঙে পড়ল। এই অবস্থায় যদি আমাদের কেউ দেখে নেয় তাহলে লজ্জায় সুইসাইড করতে হবে শিওর। আস্তে ধীরে আয়েশের কবল থেকে নিজেকে ছাড়িয়ে ধর পড়িয়ে বেড থেকে নেমে পড়লাম। বাম দিকে রয়েছে দরজা। সেই অনুযায়ী দরজার কাছে গিয়ে দরজা টানতেই মনে হলো আয়াস আগে থেকেই দরজা লক করে দিয়েছেন। চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়তেই কেঁপে উঠলাম।